ইউজ অফ ক্রোমিক অ্যাসিড। দেখ ইউজ অফ ক্রোমিক অ্যাসিড। তো এই ক্রোমিক অ্যাসিড গুলা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবি এবং করবি যে প্রথম হচ্ছে ক্রোমিক অ্যাসিড ক্রোমিয়াম যে প্লেটিংটা হয়, আবারও বলি ক্রোমিয়াম প্লেটিং, ক্রোমিয়াম প্লেটিং, এই ক্রোমিয়াম প্লেটিং যখন হয় ওই যে দেখছিস যে গোল্ড প্লেটিং এই টাইপের যেগুলো থাকে ওরকম টাইপের ক্রোমিয়াম প্লেটিং, ক্রোমিয়াম প্লেটিং এর জন্য এই টাইপের এটা হয়, ঠিক আছে। তারপরে অনেক সময় 1940 সালের দিকে, এটা খুব বেশি আসে না, এগুলো কোথাও আসে না, 1940 সালের দিকে এটা হচ্ছে হেয়ার ড্রায়ার করার জন্য ইউজ করা হয়, হেয়ার ড্রাই করার জন্য ইউজ করা, ঠিক আছে। তো এই হচ্ছে তোর মোটামুটি দুইটা ব্যবহার। এছাড়াও এই যে তোর ক্রোমিক অ্যাসিড, ডেকন 19 এগুলা ছাড়াও তোর কিছু কিছু জৈব দ্রাবক আছে, ভালো করে বুঝবি, কিছু কিছু জৈব দ্রাবক আছে, সেই জৈব দ্রাবকগুলা গ্লাস ক্লিনারে ব্যবহার করা হয়। কিছু কি আছে বল দেখি? জৈব দ্রাবক আছে। তো এই যে জৈব দ্রাবকগুলা যেগুলো কিনা যেগুলো গ্লাস ক্লিনারে ব্যবহার করা হয়, তোদের বন্ধু বান্ধব গুলাকে ডাকে নিয়ে আয়। তার মধ্যে একটা হচ্ছে অ্যাসিটন, এবং এই অ্যাসিটনটা সব থেকে বহুল ব্যবহৃত জৈব দ্রাবক, বহুল ব্যবহৃত জৈব দ্রাবক। তো এই অ্যাসিটনের আরো একটা নাম আছে, একটু বোঝার চেষ্টা করবি এখানে। দেখ এই অ্যাসিটনের আরো নাম আছে এবং অ্যাসিটনের স্ট্রাকচারটা একটু দেখতে হবে, যে অ্যাসিটনের স্ট্রাকচারটা আমরা পারি কিনা, একটু বলতে পারবি? বলতে কেউ বলতে পারবি? বল বল বল, কেউ বল, একজন অ্যাসিটনের স্ট্রাকচার বল। এই গাধারা, অ্যাসিটনের স্ট্রাকচার এটা রে, CH3 বন্ড CO বন্ড CH, এটার নাম হচ্ছে ডাই মিথাইল কিটোন। এটার নাম কি বল? ডাই মিথাইল কিটোন, ঠিক আছে। ঠিক আছে, এটাকে আরো অনেক সময় বলা হয় প্রোপানন, প্রোপানন, হ্যাঁ। তো এই জিনিসগুলো তোদেরকে জানতে হবে, ঠিক আছে। ক্লিয়ার এইটুকু? ঠিক আছে, ক্লিয়ার? ওই কথাগুলা চলতেছে লাইফটা নাকি? হ্যাঁ, কিরে কেউ কোনো কথা বলে না। আচ্ছা ঠিক আছে, এখন এই জায়গায় দেখ 2 নম্বরে তোর কিটো গ্রুপ আছে, তো এখানে তুই 2 প্রোপাননও দিতে পারিস, 2 প্রোপানন, ঠিক আছে, 2 প্রোপাননও দেয়া যায়। ওকে, এখন দেখো এই জায়গাগুলাতে তোমাকে কেন এইভাবে পড়ানো হচ্ছে আমি তোমাকে একটু বলি। আমি চাইলে এই অধ্যায়টা স্কিপ করে যাইতে পারতাম, আমি সত্যি কথা বলি, এই অধ্যায়টা স্কিপ করা কোনো ব্যাপার না, সবাই স্কিপ করে যায়, কিন্তু এখানে তুমি অনেক কিছু ইনফরমেশন পাবা যেগুলা তোমার পরের অধ্যায়গুলোতে যায় কাজে লাগবে। এখানে যে ইনফরমেশন গুলো পাবা এগুলো পরের অধ্যায়ে যায় অবশ্যই কাজে লাগবে। তো এইটা গেল হচ্ছে জৈব দ্রাবক আরেকটা।
আর আরেকটা জৈব দ্রাবক হচ্ছে তোমার অ্যালকোহল। তো অ্যালকোহলে এরকম থাকে আর বন্ড ওএইচ থাকে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে অ্যালকোহলের সংকেত, আর বন্ড ওএইচ, ঠিক আছে? ওএইচ গ্রুপটা থাকতেই হবে এখানে অ্যালকোহল। তো এই হচ্ছে আমাদের গেল মোটামুটি ভাবে জৈব দ্রাবক। এছাড়া এখন চলে আসি যে আমি বলছিলাম যে গ্লাস ক্লিনারের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। গ্লাস পরিষ্কারকের ক্ষেত্রে তোমার সবল যে ক্ষার বা স্ট্রং বেস, এইটাকে আমরা স্ট্রং বেস বলবো, ব্যবহার হয় না কেন? তো দেখা যায়, একটু বুঝবা, গ্লাসের যে আমাদের উপাদানটা, গ্লাসের যে মেইন উপাদান সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এটাই হচ্ছে গ্লাসের মূল উপাদান, এটা হচ্ছে গ্লাসের মূল উপাদান। অনেক সময় সোডিয়াম সিলিকেটও থাকতে পারে। তো পরে কি একটু বোঝার চেষ্টা করবা, যখন তুমি সবল ক্ষার, সবল ক্ষার বলতে কি বুঝি? সবল ক্ষার বলতে আমরা কি বুঝি? তোমার যাদের পিএইচটা কি হবে বলো দেখি, 10-এর উপরে এরকম টাইপের যে ক্ষারগুলো আছে। তো এই সবল ক্ষার আমার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এই দুইটা ক্ষার যদি আমরা ইউজ করি, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, একটু ক্লিয়ার করবা আমাকে যে ভাইয়া বুঝতেছি বা বুঝতেছি না, তোমার হচ্ছে তো বুঝতেছি বা বুঝতেছি না, এই জিনিসগুলো হচ্ছে তোমার বুঝতে হবে। এখন আসি যে সবল ক্ষার, যদি বলো যে ভাইয়া সবল ক্ষারটা কি জিনিস, 9-10 সংজ্ঞা যদি বলি যে যে সকল ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়, যে সকল ক্ষার, 9-10 সংজ্ঞা, যে সকল ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়, জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়। সেটাই সবল ক্ষার। বাট তুমি এই জায়গাটাতে বলবা কে বি এর মানটা বেশি, তারপরে তুমি বলবা পিএইচ এর মান গ্রেটার দেন কত, গ্রেটার দেন 7/8, মানে ক্ষার তো 10 এর উপরে যায় সাধারণত। তো পিএইচ এর মান ভালো করে বুঝবা, পিএইচ এর মান একটু ভালো করে বুঝবা যে পিএইচ এর মান ভালো করে বুঝো, হ্যাঁ? তো পিএইচ এর মানটা কত, গ্রেটার দেন 10 হয় বা গ্রেটার দেন 7 হয়। তো তীব্র ক্ষারে যেটা হয় গ্রেটার দেন 7, তো সেটা দেখা যায় যে 12 এর কাছাকাছি থাকে। তো পিএইচ এর মানটা যদি 12 এর কাছাকাছি থাকে এটা। আর যদি বলো ভাইয়া এটা কি, এটা হচ্ছে কেবি এর মান, ঠিক আছে? কেবি হচ্ছে বেস কনস্ট্যান্ট, বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ঠিক আছে? এই জিনিসগুলো একটু বুঝতে হবে যে কোনগুলা কিভাবে করব, যে ইন্টারে কোনটা দিয়ে আমরা পড়বো আর এসএসসি তে কোনটা দিয়ে পড়ছিলাম, ঠিক আছে? তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে সবল ক্ষার। এখন এগুলা মাথায় নেওয়ার কোনো দরকার নেই, শুধু তুলে রাখো। এখন মাথায় নেওয়ার কোনো দরকারই নেই, হ্যাঁ? আচ্ছা, শুধুমাত্র যেগুলা মাথায় নেওয়ার দরকার আছে ওগুলো আমি বলতেছি। তখন করে কি, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা এটা করে কি, কাঁচের সিলিকন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে, রিয়াকশন করে তোমার করে কি সোডিয়াম সিলিকেট তৈরি করে, Na2SiO3 প্লাস H2। এইটার নাম হচ্ছে সোডিয়াম সিলিকেট, সোডিয়াম সিলিকেট। আবার যদি এটা তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েও নাও, ভালো করে বুঝবা, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে নাও সিলিকন ডাইঅক্সাইডের সাথে, তাহলে এটা হবে K2SiO3 প্লাস H2। এটার নাম হচ্ছে কি বলো দেখি, পটাশিয়াম সিলিকেট, পটাশিয়াম সিলিকেট। কথা বুঝতে পারছো? এই যে কাজটা ক্ষয় হয়ে যায়, আমি এখন দেখাবো তোমাদের কাজটা কিভাবে ক্ষয় হয়ে যায়। একটু ওয়েট, ধৈর্য ধরে ক্লাসগুলো করবা, মিডিয়াম তোমাকে কি দেয় সেটা খালি দেখে যাবা। ভাই আসেন, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি।
আমি তোমাকে এটা দেখাই একটু যে কেমনে কেমনে কি করে। এই যে দেখো, ও আল্লাহ, এগুলাতে একটাও পড়াই নাই, নাউজুবিল্লাহ। আচ্ছা দেখো, এটা বোঝা যাচ্ছে, গ্লাসটা বোঝা যাচ্ছে, গ্লাসটা বোঝা যাচ্ছে। আচ্ছা গ্লাসটা বোঝা যাচ্ছে, একটু দেখো তো। এই দেখো এই গ্লাসগুলা এই যে ফাটাই দিছে, এই যে দেখো ঝুরঝুর ঝুরঝুর করে হয়ে গেছে, মানে এই যে সাইড গুলা এগুলা নষ্ট হয়ে গেছে। এগুলা কি করছে, রিয়াকশন করে করে এটা অমসৃণ অবস্থায় চলে গেছে। রিয়াকশন করে করে এটা অমসৃণ অবস্থায় চলে গেছে। যদি আমি আরেকটু ভালো মতো তোমাকে জিনিসটা দেখাই, আহ, এই যে এটা, ইট ইজ বেটার, এই যে এটা দেখেন, এই যে দেখো এটা, একটু দেখার চেষ্টা করো। এই জায়গাটাতে হয়েছে কি দেখো মনু। আচ্ছা, এখানে তোমার সোডিয়ামটা করছে কি, এই যে সোডিয়াম গ্লাসের সাথে এই যে ভঙ্গুর অবস্থা করে দিচ্ছে, এই যে ভঙ্গুর অবস্থা, এই যে ভঙ্গুর অবস্থা, ভঙ্গুর অবস্থা, এই যে ভঙ্গুর অবস্থা, ভঙ্গুর অবস্থা করছে সোডিয়ামটা। এই যে এটা সোডিয়ামের মধ্যে তুমি গ্লাসটা রাখছো, বা তুমি গ্লাস একটা কোনো গ্লাসের কোনো কিছু বিকারের মধ্যেও তুমি সোডিয়ামটা রাখছো, তখন এখানে রিয়াকশন হবে, এবং সেই রিয়াকশনটাই হবে হচ্ছে এটা। এখানে যদি বলো এটা ভাঙছে কিভাবে, এটা সোডিয়াম সিলিকেট আকারে গলে পড়ে গেছে। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস যদি সিলিকন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করো, সেই ক্ষেত্রে দেখা যায় যে এখানে Na2Si প্লাস, এই কথা বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? এই সোডিয়ামটা, এই সোডিয়ামটা করে কি কাজটার সাথে রিয়াকশন করে ভেঙে ভেঙে দেয়। আচ্ছা এটার কিছু মেকানিজম আছে, আমি তোমাকে মেকানিজমটাও দেখাবো, একটু একটু মেকানিজমটাও দেখাবো, আমি একটু চুপচাপ থাকো। এই যে দেখো মেকানিজম, এই এইটা বোঝা যাচ্ছে জিনিসটা, জিনিসটা বোঝা যাচ্ছে। দেখো এখানে যে মেকানিজমটা হয়, এই যে তোমার এই পিকচারটাতে মেকানিজমটা হচ্ছে, কি মেকানিজমটা হচ্ছে ভাইয়া, এই যে এই মেকানিজমটা হচ্ছে, এই যে এটা কিভাবে কি করতেছে, এই যে দেখো, ঠিক আছে। এইটা গ্লাসটাকে গলায় দিচ্ছে, যে মেল্ট গ্লাস, ভালো করে বুঝবা, মেল্ট গ্লাস, এই গ্লাসটাকে সে গলায় দিচ্ছে, এই গ্লাসটাকে সে গলায় দিচ্ছে। একটু বোঝার চেষ্টা করো এবং খুব ঠান্ডা মাথায় বুঝো। এই যে মেল্ট গ্লাস, এই যে মেল্ট গ্লাস যেটা এই পানি আকারে যেটা থাকতেছে, দেখো এই যে মেল্ট গ্লাস, সোডিয়াম হাইড্রোক্সাইড গ্যাসিয়াস আকারে যাচ্ছে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড সিলিকন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করতেছে, সিলিকন ডাইঅক্সাইডের সাথে এই যে রিয়াকশন করে Na2SiO3 হয় এবং H2O হয়। মানে এই টোটাল রিয়াকশনটা, লিকুইড সলিউশনটা যে থাকে তোমার সিলিকন ডাইঅক্সাইডের, সিলিকন ডাইঅক্সাইডে যে লিকুইড সলিউশনটা থাকে, ওইটাই হচ্ছে লিকুইডটা গড়ে বের হয় হচ্ছে Na2SiO3 আকারে, ঠিক আছে। তো Na2SiO3 আকারে তোমার এটা বের হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বলো, এটা গলায় দিচ্ছে, ক্লিয়ার? বলো বলো তাড়াতাড়ি বলো। ঠিক আছে, এখন আসি, এই যে লিকুইডটা হচ্ছে, খুবই ভালো কথা, এখানে এই যে সারফেসটাতে এই টাইপের রিয়াকশন হয়, তো এগুলা তোমাদের দেখার দরকার নাই, শুধুমাত্র তোমাদের কি কি পড়তে হবে আমি একটু দেখাই দিব, সেটাই হচ্ছে পড়লেই হয়ে যাবে এই অধ্যায় থেকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বুয়েটে আসছিল 2000 সালে, এটা বুয়েটের কোশ্চেন, ঠিক আছে, এটা হচ্ছে বুয়েটের কোশ্চেন, যে গ্লাসকে কেন হচ্ছে তোমার সোডিয়াম বা স্ট্রং বেস দিয়ে পরিষ্কার করা যায় না, এটা হচ্ছে তোমার এখানে কাজ করবে।
এটা ভঙ্গুর হয়ে যাবে, এই জায়গাটা পুরোটা ভঙ্গুর হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো জিনিসটা? এইটা যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে এখানে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো, এই জায়গায় তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড সেম ভাবে কাজ করবে। পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলেও সেম ভাবে কাজ করবে। ক্লিয়ার ব্যাপারটা? দেখো ব্যাপারটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো, বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা, তাহলে এই জায়গাটাতেও তুমি সেম ভাবে ইয়ে করতে পারো। যদি এখানে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও, যে ভাই আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলাম, হ্যাঁ করো, সমস্যা নাই। তাহলে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড করবে কি, ওই কাঁচের সিলিকন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে পটাশিয়াম সিলিকেট তৈরি করবে, K2SiO3, K2SiO3 প্লাস H2। ঠিক আছে, এটা হচ্ছে পটাশিয়াম সিলিকেট, আর এটা সোডিয়াম সিলিকেট। সেম ভাবে সেম প্রসেসে গ্লাসটা কিভাবে মেল্ট হয় এইভাবে তুমি দেখাই দিতে পারো। যদি তুমি গ্লাস হচ্ছে রিফ্যাক্টরিতে যাও তাহলে তুমি এটা এইভাবে দেখাই দিতে পারবা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বাচ্চারা? ক্লিয়ার হইলে হইলো, নাইলে না, আমি দেখতে পাচ্ছি না তোমাদের কমেন্ট। হ্যাঁ, তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন চলে আসি অ্যাসিডের ক্ষেত্রে। তুমি একটু চিন্তা করবা, সকল প্রকার অ্যাসিড তুমি ব্যবহার করতে পারবা। অ্যাসিড ব্যবহার করা যাবে, যাবে, কিন্তু ওই তো কিন্তু সব জায়গায় কিন্তু থাকে, কিন্তু তোমার HF ব্যবহার করা যাবে না। HF ব্যবহার করা যাবে না, একটু বুঝবা, না বুঝলে আসলে ওই তো মানে বাস খাই যাবা। ঠিক আছে, না বুঝলে বাস খাই যাবা। এখন বুঝার চেষ্টা করো একটু, যে সকল প্রকার অ্যাসিড ব্যবহার করা গেল, ভাইয়া HF কেন ব্যবহার করা গেল না? HF ব্যবহার করা যায় না কারণ হয় কি যে তোমার এই HF করে কি, তোমার কাঁচের যে উপাদান, আমি আবারও বলি, কাঁচের যে উপাদান, ঠিক আছে, কাঁচের একটা উপাদান হচ্ছে সোডিয়াম সিলিকেট। তো এ করে কি, সোডিয়াম সিলিকেটের সাথে রিঅ্যাকশন করে। ঠিক আছে, সোডিয়াম সিলিকেটের সাথে রিঅ্যাকশন করে Na2SiO3। তখন সে করে কি, তোমার সোডিয়াম ফ্লোরাইড প্লাস সিলিকন টেট্রাফ্লোরাইড প্লাস হচ্ছে পানি তৈরি করে। তো পানি তৈরি করলো, এই যে সিলিকন টেট্রাফ্লোরাইড, সিলিকন টেট্রাফ্লোরাইড, আবারও বলি এটা হচ্ছে সিলিকন টেট্রাফ্লোরাইড এটার নাম। এই সিলিকন টেট্রাফ্লোরাইড করে কি, আবার HF এর সাথে ওই যে HF গুলা কাঁচের গায়ে লেগে থাকে, এটা কিন্তু কাঁচের গায়ে লেগে থাকা জিনিস, এর সাথে রিঅ্যাকশন করে তোমার হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড উৎপন্ন করে, HIF6। এটার নাম হচ্ছে হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড, হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড। আবারও বলি, এটার নাম হচ্ছে কি, হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড উৎপন্ন করতেছে। এইটুকু ক্লিয়ার? এই হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিডটা উৎপন্ন করার কারণে এইখানেও সেম ভাবে তোমার এই টাইপের ক্ষয় হয়, কাঁচটা এই টাইপের ভঙ্গুর হয়ে যায়। কাঁচটা যখনই ভঙ্গুর হয়ে যায় তখনই ওই কাঁচটাতে তোমার ব্যবহার উপযোগী থাকে না। দ্যাটস ওয়াই তোমার যে কোনো টাইপের অ্যাসিড তুমি ব্যবহার করতে পারো, কিন্তু তোমার এখানে হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড উৎপন্ন, তোমার HF যেটা হাইড্রোজেন ফ্লোরাইড, সেটা ব্যবহার করতে পারবা না। ঠিক আছে, ক্লিয়ার? তোমাদের আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। আমি তোমাদের এটার কমেন্ট দেখতেই পাচ্ছি না, এখন বলো। আচ্ছা, এখন বলতে পারো যে ভাইয়া এটা যদি আমি সোডিয়াম সিলিকেট না দেই, এই রিঅ্যাকশনটা এইভাবেও করা যায় কাঁচের মেইল উপাদানের সাথে। মনে করো সিলিকন ডাইঅক্সাইড কাঁচের মূল উপাদান, তুমি HF রিঅ্যাকশন করবা,
HF রিঅ্যাকশন করলা, দেন এখানে সিলিকন টেট্রাফ্লোরাইড তৈরি হইলো, প্লাস পানি তৈরি হবে। তখন তুমি এই সিলিকন টেট্রাফ্লোরাইডটা আসবে, সিলিকন টেট্রাফ্লোরাইডটা কি করবে, তোমার HF গায়ে লেগে থাকা HF এর সাথে রিঅ্যাকশন করবে, দেন এখানে হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিড, এটাও হয়, মানে দুইটা রিঅ্যাকশনই হবে, তুমি যেটাই দিবা সেটাই হবে। এখন যদি বলো ভাইয়া এইটা কেন হয়, সোডিয়াম সিলিকেটটা কেন, যখনই তুমি হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিবা তখন যে কাঁচের যে মূল উপাদান সোডিয়াম Na2O আর হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড মিলে, এই দুইটা মিলে তোমার তোমার হচ্ছে সোডিয়াম সিলিকেট তৈরি করে ফেলবে। ঠিক আছে, এই দুইটা তো কাঁচের উপাদানের মধ্যেই থাকে, তো এইটা মিলাইয়া তখন সোডিয়াম সিলিকেট তৈরি করবে। ঠিক আছে, সোডিয়াম সিলিকেট তৈরি করবে। তো এইটাই, এই জন্য এই সোডিয়াম সিলিকেটকেও কাঁচের উপাদান হিসেবে ধরা হয়। কথা বুঝতে পারছো জিনিসটা? কথা বুঝতে পারিছো? এই কেউ কমেন্ট করো না কেন? নাউজুবিল্লাহ, তোমরা কি বুঝো না পড়ালেখা? এই সবগুলা তোমরা কি বুঝতেছো পড়ালেখাগুলা? তোমরা তো একদমই দেখি এক্সপ্রেসিভ না। এক্সপ্রেস ইউর ফিলিংস। হোয়াট অ্যাবাউট ইউর ফিলিংস অ্যাবাউট কেমিস্ট্রি? অ্যাবাউট কেমিস্ট্রি নিয়ে কিছু বলো শুনি। বলো বলো বলো। তো এই জায়গাটাতে নোট করে রাখবা, কাঁচ পরিষ্কারের ক্ষেত্রে সাধারণত যেটা ব্যবহার করা হয়, কাঁচ পরিষ্কারের ক্ষেত্রে সাধারণত, ভালো করে বুঝবা, দুর্বল ক্ষার। ভাই ওই যদি কেউ এটা করো যে নেটটা অন করে রাখে, ক্লাসে প্রেজেন্ট থাকে, চলে গেছো, একটা বছর পর আমাকে ফোন দিও যে ভাইয়া বাসটা খেয়েছি। দুর্বল ক্ষার কোনগুলা? যেমন মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাকে অনেক সময় লিকার অ্যামোনিয়া বলা হয় বা লিকুয়োর অ্যামোনিয়া। ঠিক আছে, এই জিনিসগুলো একটু বলবো। আচ্ছা, তো আমাদের কাঁচ পরিষ্কার মোটামুটি ক্লিয়ার, তবে কিছু কিছু তরল ডিটারজেন্ট ব্যবহার করা হয় কাঁচ পরিষ্কারে, কিছু কিছু তরল ডিটারজেন্ট ব্যবহার করা হয়, যে সেই ডিটারজেন্ট গুলার নাম কি বলা হয় ভালো করে বুঝবা। তরল ডিটারজেন্ট কিছু কিছু ব্যবহার করা হয়, তরল ডিটারজেন্ট ব্যবহার করা হয়। একটা হচ্ছে লিকুইনক্স, আর আরেকটা হচ্ছে তোমার বা অ্যালকানিক্স, এগুলা। ঠিক আছে, লিকুইনক্স অথবা অ্যালকানিক্স, কমা না দিয়ে বাদে, এটা হচ্ছে তরল ডিটারজেন্ট। ঠিক আছে, আমাদের কাঁচ পরিষ্কার মোটামুটি কমপ্লিট। কাঁচ পরিষ্কার কিভাবে করতে হবে একবার আমি বলে দিই। আমি ফার্স্টে বলছি কাঁচ পরিষ্কারের জন্য আমরা কয়েকটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে এনডিসি। আমি আবারও বলতেছি, কাঁচ পরিষ্কারের জন্য আমরা মনে রাখবো হচ্ছে এনডিসি। এন ফর হচ্ছে সোডিয়াম কার্বনেট, ডি ফর হচ্ছে ডেকন 90, আর সি ফর ক্রোমিক অ্যাসিড। এছাড়াও আমরা কিছু জৈব দ্রাবক ব্যবহার করব। সেই জৈব দ্রাবকগুলো কি কি? সেই জৈব দ্রাবকগুলো হচ্ছে আমাদের অ্যালকোহল, আরেকটা হচ্ছে অ্যাসিটন। এই যে অ্যাসিটন, আরেকটা হচ্ছে অ্যালকোহল। তো সব থেকে বহুল ব্যবহৃত জৈব দ্রাবক হচ্ছে অ্যাসিটন। ঠিক আছে, সব থেকে বহুল ব্যবহৃত জৈব দ্রাবক অ্যাসিটন। এখন গ্লাস ক্লিনারের ক্ষেত্রে আমরা সাধারণত ক্ষার ব্যবহার করব না, অথবা এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলা সাধারণত কাঁচের পাত্রে না রাখা ভালো। এগুলা কাঁচের পাত্রে না রাখা ভালো, না রাখাই ভালো, কারণ এগুলা ক্ষয় করে ফেলে। হ্যাঁ, এগুলা কাঁচের পাত্রে না রাখাই ভালো। তো এই জিনিসগুলা তোমাকে একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে করতে হবে যে কিভাবে কি হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি কাঁচের সাথে রিঅ্যাকশন করে, তৈরি করবে কি সোডিয়াম সিলিকেট। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড কি সবল ক্ষার? সবল ক্ষার কিভাবে চিনি? যে সকল ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আনিত হয়, কেবি এর মান বা বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা বেশি,
পিএইচ এর মানটা 12 হয়। এই সবল খাটের ক্ষেত্রে পিএইচ এর মানটা কত হয়? 12 হয়, ঠিক আছে? তো এইভাবে ব্যবহার করবা। আর এই যে তোমার কিভাবে কাজটা ক্ষয় হচ্ছে সেটা আমি চিত্রে দেখাইলাম। কিভাবে হচ্ছে কাজটা ভেঙে যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কিভাবে ভেঙে যাচ্ছে, এই যে মেল্ট কাচের মধ্যে কি কি থাকতেছে এই জিনিসগুলো। এটা এই পাশে সোডিয়াম হাইড্রোক্সাইড যাচ্ছে কাচের মধ্যে, কাচের মধ্যে দিয়ে ওইখান থেকে তোমার পানিটা যেটা পানি আকারে বের হয়ে আসতেছে, ওইখানে দেখো মেল্ট গ্লাসের মধ্যে কি কি থাকতেছে এই জিনিসগুলো একটু বুঝতে হবে, হ্যাঁ। তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড মিলে কিভাবে কাজটা ক্ষয় করছে সেটাও দেখাইলাম। তারপরে এইচএফ কিভাবে কাজটা ক্ষয় করে, দুইটা রিঅ্যাকশনে দিতে পারো। এটার নাম হচ্ছে হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড H2SiF6, ঠিক আছে? এই জিনিসগুলাই তোমাকে কাজ পরিষ্কারের ক্ষেত্রে করতে হবে। এর বাইরে একটা কোশ্চিনও হবে না ইনশাল্লাহ। তুমি যখন কোশ্চিনগুলো সলভ করবা তখন দেখবা যে এর বাইরে একটা কোশ্চিন পাচ্ছ না, উল্টা অনেক কিছু বেশি শিখছো। এখন বলো কারো কোনো প্রবলেম আছে কিনা? তোমরা তো কোনো কথাই বলতেছো না। এইভাবে কি ক্লাস করানো যায়? হ্যাঁ, কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমি হচ্ছে খুব তাড়াতাড়ি জুম পেইড একটা কিনে নেব। জুম পেইড কিনে জুমে ক্লাস করাবো তোমাদের দ্বারা। কারো কোনো প্রবলেম আছে বলো? মারিয়া, রোকেয়া, রেহানা, রাফিয়া খাতুন, কথাগুলো আমার বুঝতে পারো? কথাগুলো বুঝতে পারো সবাই? কঠিন করে পড়াচ্ছি নাকি? খুব কঠিন করে পড়াচ্ছি? এগুলো কিন্তু বইয়ে আছে, কিন্তু এতগুলো ইনফরমেশন নাই, বাট কিছু কিছু আছে। ওকে, কথা বলবা, ভালো লাগবে। আর নেক্সট নেক্সট ক্লাস থেকে হয়তো বা আমি দেখি জুমে ক্লাস করাবো, তাহলে তোমরা আমার মানে শেয়ার করতে পারবা, ভয়েস আদান প্রদান করতে পারবা। আচ্ছা, চলে আসি। এরপরে চলে আসি, এই যে জিনিসপত্রগুলো আমরা বানাবো, এই জিনিসপত্রগুলো বানানোর জন্য আমাদের কিছু ব্যালেন্সের দরকার বা পরিমাপের দরকার, ব্যালেন্স দরকার। তো এই ব্যালেন্স যেটাকে বলা হচ্ছে, ব্যালেন্স হচ্ছে ল্যাবরেটরি রাসায়নিক বিশ্লেষণের জন্য। ব্যালেন্স কাকে বলে যদি আমরা বলি যে সংজ্ঞা দেন ভাইয়া, ভালো করে বুঝবে। আর তোমাদের স্লাইডগুলো তো তোমরা কেউ চাও না, স্লাইডগুলো যদি না লাগে বলবা, আর লাগলেও বলবা। স্লাইডগুলো হলে আমি দিয়ে দিতে পারি। দেখো, ল্যাবরেটরিতে রাসায়নিক বিশ্লেষণের জন্য, রাসায়নিক বিশ্লেষণের জন্য আমার প্রত্যেকটা কথা লিখে রাখবো। আমি যদি বলি যে কমা, ওখানে কমাটাও লিখে রাখবো। বিশ্লেষণের জন্য কোনো বস্তুর ভর পরিমাপের, কোনো বস্তুর ভর পরিমাপ করতে। এই তোমরা কি বই কিনছো? বই কিনে নাও। হাজারি স্যারের বই কিনবা, রয়্যাল গাইড কিনে নিবা। রয়্যাল পুরাতনটা হলেও হবে, আপাতত কিনে নাও। ভর পরিমাপ করতে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ব্যালেন্স বা কেমিক্যাল ব্যালেন্স। এটাকে তোমাকে দুইটাই বলতে পারো, হয় কেমিক্যাল ব্যালেন্স বলতে পারো অথবা ব্যালেন্সও বলতে পারো, ঠিক আছে? এই ব্যালেন্সটা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে রাসায়নিক ব্যালেন্স আর একটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। একটা হচ্ছে রাসায়নিক ব্যালেন্স, এগুলা তুমি বইয়ে পাবা না, এগুলা একটু লিখে নাও বা লিখে নিবা, অথবা বলবা যে ভাইয়া পিডিএফটা দিয়ে দেন। হ্যাঁ, সবাই বলবা, ওই সবাই মনে হয় ইয়েতে গ্রুপে জয়েন আসো। আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যদি কেউ থেকে থাকে তাড়াতাড়ি করে জয়েন করাও ডিজিটাল ব্যালেন্স, তাহলে দেখবা যে ইয়েটা বেড়ে গেছে, কম্পিটিশন বেড়ে গেছে। তো এই যে ডিজিটাল ব্যালেন্সটা বোঝার চেষ্টা করো। এই ডিজিটাল ব্যালেন্সটা আবার দুই প্রকারের হয়। ডিজিটাল ব্যালেন্সটা দুই প্রকারের, একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, আরেকটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। সার্টোরিয়াস ব্যালেন্স, ভালো করে বুঝবো। আর ডিজিটাল ব্যালেন্স তো ডিজিটাল, এই ডিজিটাল ব্যালেন্স হয় 4 ডিজিট হয়, 4 ডিজিট হয়, তারপরে তোমার 2 ডিজিট হয়। এই ডিজিটাল ব্যালেন্স গুলা 4 ডিজিট, 2 ডিজিট, এটা একটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম পরিমাপ করার জন্য আমরা 4 ডিজিট এবং 2 ডিজিটে ব্যবহার করি। তো এখন যেটা কথা হচ্ছে যে এই ব্যালেন্সটা আমি বলছিলাম যে দুইটা, পলভঙ্গি ব্যালেন্স আর একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। তো এই সার্টোরিয়াস ব্যালেন্সটা নিয়ে আমাদের মোটামুটি কাজ নাই, তবে এটা তোমার কিছু কিছু জিনিস আমাদের বের করতে হবে। এই যে পলভঙ্গি ব্যালেন্স বা রাসায়নিক ব্যালেন্স, আমরা আলোচনা করবো রাসায়নিক ব্যালেন্স। তো এই যে পলভঙ্গি ব্যালেন্স, পলভঙ্গি ব্যালেন্সটা কাকে বলে সেটা দেখি।
চিন্তা করবা, সবকিছু ঠান্ডা মাথায় দেখবা যে ভাইয়া কি পড়াচ্ছে, কেন পড়াচ্ছে, সবকিছু কাজে লাগে। এখন দেখা যায় যে এই যে পলভঙ্গি ব্যালেন্সটা চেনার উপায় বা পলভঙ্গি ব্যালেন্সটা কি পাশে কিভাবে কি করা থাকে। পলভঙ্গি ব্যালেন্স এবং সার্টোরিয়াস ব্যালেন্স তোমার দুইটা জিনিস। যে পলভঙ্গি ব্যালেন্স হচ্ছে যে চেনার উপায় যে বিমের বাম প্রান্ত থেকে ডান প্রান্ত, বাম থেকে ডান 10টি ভাগে ভাগ করা থাকে। ভালো করে বুঝবা, 10টি ভাগে ভাগ করা থাকে। আমি এখন এই ছবি দেখাবো। এই যে 10টা ভাগ, ভালো করে বুঝবা, আমার এ ওই ও ও প্রত্যেকটা কথার মিনিং থাকবে ওই 10টা ভাগ। আবার 10টা ভাগে ভাগ, ভালো করে বুঝো। এই 10টা ভাগ আছে, আমি তোমাকে একটু দেখাই। মনে করো এটা একটা ভাগ, এটা 10টা ভাগ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। মনে করো এটা 10টা ভাগে ভাগ করা। এটা 10টা ভাগ, ঠিক আছে। এই 10টা ভাগ আবার 10টা করে ভাগে ভাগ করা। এখানে দেখা যায় যে এইখানে 10টা ভাগ থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইখানে দেখা যায় এই যে 10টা ভাগ, এই এই যে বড়, এগুলাকে বলা হয় বড় দাগ, আর এগুলাকে বলা হয় ছোট দাগ। তাহলে টোটাল দাগ কয়টা আসে? তাহলে মোট দাগ কয়টা আসে এখানে? মোট দাগ কয়টা আসে সবাই বলো। মোট দাগ আসে হচ্ছে 100টা। ভালো করে বুঝো, এগুলাকে বলা হয় বড় দাগ, এগুলাকে বলা হয় ছোট দাগ। এইটুকু ক্লিয়ার? ঠান্ডা মাথায় বুঝবা, এখান থেকে কিন্তু ম্যাথ আসে, সে ম্যাথ গুলো একটু চিন্তা করতে হবে। তাহলে মোট দাগ সংখ্যা থাকে 10টা। এই জায়গাটাতে শূন্য দাগটা একটু বোঝার চেষ্টা করবা। শূন্য দাগ মাঝখানে থাকবে না। শূন্য দাগটা কোথায় থাকবে না বল? মাঝখানে থাকবে না। আমার কথা বুঝতে পারছিস? বাট দেখা যায় যখন তুই সার্টোরিয়াস ব্যালেন্সটা নিবি, দেখা যায় যে সার্টোরিয়াস ব্যালেন্সটা নিবি যখন, তখন কি হয়, এই সার্টোরিয়াস ব্যালেন্সটার একটা মেইন মানে তোর ইয়ে হচ্ছে শূন্য দাগটা মাঝে থাকে। শূন্য দাগটা মাঝে থাকবে এবং শূন্য দাগের এপাশে যতটা অংশ থাকবে ঠিক এপাশেও ঠিক ততটা অংশ থাকবে। তার মানে এখানে যদি এ অংশ থাকে, এখানে যদি বি অংশ থাকে, তাহলে এ ইকুয়াল টু বি হবে। এখানে 50টা থাকলে এই পাশেও 50টা থাকবে, এখানে 100টা থাকলে এই পাশে 100টা থাকবে। আমার কথা বুঝিস? এখানে 50 থাকলে এখানেও 50 থাকবে, এখানে 100 থাকলে এখানেও 100 থাকবে। যদি এখানে 50 থাকে তাহলে এখানেও থাকবে 50। বাট যদি এখানে আমার 100 থাকে তাহলে এখানেও দেখবি 100 আছে। মানে শূন্য দাগটা মাঝ বরাবর থাকে। ক্লিয়ার এইটুকু? বুঝে শুনে বল ক্লিয়ার হয়েছে কিনা সার্টোরিয়াস ব্যালেন্স। ক্লিয়ার কিনা তাড়াতাড়ি বলো। তাহলে ছোট দাগ কয়টা থাকে বল দেখি? ছোট দাগ বড় দাগ মিলাই টোটাল দাগ কয়টা থাকবে? ছোট দাগ বড় দাগ মিলাই টোটাল দাগ কয়টা থাকবে? ছোট দাগ বড় দাগ মিলাই টোটাল দাগ কয়টা হবে? 100টা। গুড, ভেরি গুড। ছোট দাগগুলা
এবং বড় দাগ ভালো করে মনে রাখবি, ভালো করে মনে রাখবি। ছোট দাগ এবং বড় দাগ খুব ঠান্ডা মাথায় মনে রাখতে হবে। কোনগুলা ছোট দাগ বলছি, কোনগুলা বড় দাগ, কারণ এই ছোট দাগ এবং বড় দাগের ম্যাথ আছে। হ্যাঁ, এই 110টা কেন গাদা, 100টা হবে, টোটাল 100টা হবে। 1 2 3 4 5 6 7 8 10 তো আমি এইটাকে ধরছি, 10 আমি ওইটাকে ধরছি নাকি? 110টা না, রোকেয়া বেগম 100টা, টোটাল মোট দাগ 100। এই যে বলে দিছি, মোট দাগ 100। আর সার্টোরিয়াস ব্যালেন্সে কয়টা দাগ থাকবে? মোটামুটি 50-50ই থাকে সবগুলা ব্যালেন্সে, মানে টোটাল এটারও 100টা দাগ থাকে। তবে অনেক সময় দেখা যায় 100-100 দিতে পারে, যে ডানে 100 বামে 100, এটা বলা থাকবে। শূন্য দাগটা মাঝে থাকবে। বল দেখি সার্টোরিয়াস ব্যালেন্সের শূন্য দাগ কোথায় থাকে? সার্টোরিয়াস ব্যালেন্সের শূন্য দাগটা মাঝে থাকে। এখন চলে আসি পলভঙ্গি ব্যালেন্স। আমরা একটু দেখবো যে পলভঙ্গি ব্যালেন্সটা কি, বা পলভঙ্গি ব্যালেন্সটা কিভাবে কি করা যায়, পলভঙ্গি ব্যালেন্সের মূল অংশটা কি একটু দেখার চেষ্টা করি আমরা। একটু দেখবি। আল্লাহ, আসলে পড়াইতে পড়াইতে এই যে পলভঙ্গি ব্যালেন্স দেখাই, ঠান্ডা মাথায় দেখবি, ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করবি, কারণ এই জিনিসগুলো তোকে এইভাবে কেউ পড়াবে না, এটুকু শিওর থাক। আমি যেভাবে দেখাই দিচ্ছি, পড়ানো খুব টাফ এই জায়গাটাতে এইভাবে। ঠিক আছে, এই জায়গাটা ভালো না, আমি একটু ডিটেলস পিকচার দেখি, ঠান্ডা মাথায় দেখবি। হ্যাঁ, ডিটেলস পিকচারটা দেখাই। পিকচার কই বাবু? বুঝলাম না। ইন্ডিকেট করা থাকে। দেখ, পলভঙ্গি ব্যালেন্স। এই রোকেয়া বেগম, এটা ঠিক করো। তোমার এটা 110টা হবে না, 100টা হবে। আচ্ছা দেখো, আমরা পলভঙ্গি ব্যালেন্সটা একটু দেখার চেষ্টা করি। পলভঙ্গি ব্যালেন্স তোমার মোটামুটি ভাবে কয়টা অংশ থাকে? পলভঙ্গি ব্যালেন্সের টোটাল অংশ থাকে হচ্ছে 4টা। 4টি প্রধান অংশ থাকে পলভঙ্গি ব্যালেন্স। চারটি প্রধান অংশ থাকে কোথায় বলো দেখি? পলভঙ্গি ব্যালেন্সে। একটু ঠান্ডা মাথায় দেখো, কারণ এগুলা আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, না বুঝতে পারলে তখন ঝামেলায় পড়বা। তো পলভঙ্গি যে ব্যালেন্সটার যে 4টা অংশ থাকে, তার 4টা অংশের মধ্যে প্রধান অংশগুলোর নাম কি কি বলো দেখি? বেস। কি কি বললাম? বেস। একটু চিন্তা করবা এবং সবকিছুই দেখবা যে খুবই ইজি লাগতেছে। আবারও বলি, এখন একটু কষ্ট হবে বুঝতে ভাইয়া এবং আপুরা, বাট তোমার মোটামুটি ভাবে দেখবা যে পরে সুবিধা হয়ে গেছে। তো 4টা অংশ থাকে, 4টা অংশের মধ্যে একটা হচ্ছে থাকে হচ্ছে বেস বা বেদি। কোনটা? বেদি অথবা বেস, বেদি অথবা কি বেস। ঠিক আছে, এইখানে একটা অংশ থাকে, এই যে এই জায়গাটাতে একটা অংশ থাকে, এটা তো স্কেল। তো নিচের দিকে একটা অংশ থাকে, তো এটা এখানে দেখানো হয় নাই। ওই নিচের দিকে যে অংশটা, এই যে এইভাবে এরকম একটা অংশ থাকে, এটাকে তুমি বলতে পারবা বেস। এটা হচ্ছে বেস। আচ্ছা, এই বেসটা যেটা হয়, এই বেসটা হচ্ছে সাধারণত আয়তাকার হয়। বেদিটা হচ্ছে কি কি হয় সেটা আমি একটু বলে দিই, তোমরা একটু চিন্তা করবা এবং লিখবা। এটা চিন্তা করার কিছু নাই অবশ্যই। দেখো, এটা হচ্ছে আয়তাকার। ঠিক আছে, এটা গ্রানাইট পাথর অথবা ইবোনাইট দিয়ে তৈরি।
গ্রানাইট পাথর অথবা ইবোনাইটের তৈরি। ভাইয়া ইবোনাইট কি? আমরা আসতেছি, ইবোনাইট কি একটু পরে আসতেছি। গ্রানাইট পাথর অথবা ইবোনাইট। ইবোনাইট হচ্ছে এক ধরনের শক্ত রাবার। আমরা আসতেছি কেন শক্ত হয়, তারপর দেখা যাবে। ঠিক আছে, ইবোনাইট হচ্ছে শক্ত এক ধরনের রাবার। এই বেদিটার নিচে, এই যে বেদিটার নিচে, ভালো করে বুঝবা, এই বেদিটার নিচে এরকম স্ক্রু লাগানো থাকে। এটা বেদিটার নিচে স্ক্রু লাগানো থাকে, এখানে স্ক্রু লাগানো থাকে। তো দেখা যায় যে বেদির নিচে সামনের দিকে ডানে বামে দুটি করে এবং মাঝে একটি স্ক্রু থাকে। ভালো করে বুঝবা, বেদিটার নিচে, বেদির নিচে ডানে বামে, ভালো করে বুঝবা, ডানে বামে এবং পেছনের দিকে মোট 3টি স্ক্রু থাকে। এখানে 3টা স্ক্রু থাকে এবং এই জায়গাটাতে একটা স্ক্রু থাকবে, মানে টোটাল স্ক্রু থাকবে হচ্ছে 3টা। তাহলে স্ক্রু কয়টা থাকবে? 3টা। কি কি পড়তে হবে? যে ভাইয়া বেদিটা প্রধান অংশ কয়টা? বলভঙ্গি ব্যালেন্সের প্রধান অংশ হচ্ছে 4টা। তার মধ্যে একটা কি বেদি বা বেস, সেটা হচ্ছে আয়তাকার এবং কোন পাথরের তৈরি? গ্রানাইট বা ইবোনাইট পাথর তৈরি। এখন প্রশ্ন, ভাইয়া ইবোনাইটটা কি জিনিস? বলেন ইবোনাইট কি জিনিস? ইবোনাইট এক ধরনের কঠিন পাথর। ঠিক আছে, এই জায়গাটাতে প্রাকৃতিক রাবারকে, ভালো করে বুঝবা, এটা তৈরি করা হয় হচ্ছে, এটা তৈরি যেভাবে করে, এটা তৈরি করা হচ্ছে প্রাকৃতিক যে রাবারটা আছে, প্রাকৃতিক রাবারকে ভলকানাইজিং করে এটি পাওয়া যায়। আবারও বলি, প্রাকৃতিক রাবারকে ভলকানাইজিং করে এটিতে পাওয়া যায় এবং এইটাতে 25 থেকে 30%, এই যে তোমার ইবোনাইটে এখানে দেখা যায় 25 থেকে 30% সালফার থেকে। তো এখন বলতে পারো ভাইয়া ভলকানাইজিং জিনিসটা কি? বলেন, কে বলতে পারবেন ভলকানাইজিং কি? ভলকানাইজিং কি বলেন? ভলকানাইজিং হচ্ছে আহ, একটু বোঝার চেষ্টা করবা যে ভলকানাইজিং কাকে বলে। রাবারের যে দীর্ঘস্থায়ী রূপ, আমি আবারও বলি, রাবারের তৈরি ভলকানাইজিং যেটা, ভলকানাইজিং জিনিসটা রাবারের তৈরি জিনিসপত্র, ভালো করে বুঝবো, রাবারের তৈরি যে জিনিসপত্রটা আছে, ভালো করে বুঝো, রাবারের তৈরি জিনিসপত্র শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার জন্য, শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার জন্য শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার জন্য কি রাবারের মধ্যে যদি সালফার মেশাও, রাবারে সালফার মেশানো, মেশানোটাই হচ্ছে ভলকানাইজিং। ঠিক আছে, রাবারে সালফার মেশানোটাই কি ভলকানাইজিং। ক্লিয়ার? প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটে শিখে নাও ফার্স্ট ইয়ার থেকেই, দেখবা সেকেন্ড ইয়ারে তুমি বস। তো এইটা ছিল হচ্ছে ইবোনাইট বা রাবারের তৈরি কিভাবে কি করা হয়। দ্বিতীয় যে অংশটা আছে, আমরা পড়তেছিলাম পলভঙ্গি ব্যালেন্স। তো পলভঙ্গি ব্যালেন্সের দ্বিতীয়টা হচ্ছে কলাম। কলাম বা এটাকে বলা হয় স্তম্ভ।
তো দেখো কলাম বা স্তম্ভ কোনটা, এই যে এটা কলাম বা স্তম্ভ, ঠিক আছে না? এই জায়গায় একটা পয়েন্টার থাকে, এই যে এটা হচ্ছে পয়েন্টার, দেখা যাচ্ছে না, এটা হচ্ছে পয়েন্টার, এই পয়েন্টারটা স্কেলের এপাশ ওপাশ সরে, এটা হচ্ছে স্কেল, ঠিক আছে? পয়েন্টারটা স্কেলের এপাশ ওপাশ সরায়। আচ্ছা, তো এখন যেটা দেখা যায় এইখানে একটা পয়েন্টার থাকে, এই জায়গাটাতে একটা পয়েন্টার থাকে, তোমরা বইয়ে দেখতে পাবা পয়েন্টার থাকে। হ্যাঁ, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে পাল্লা, এই দুইটাকে বলা হবে কি পাল্লা, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে কোনটা পাল্লা কোনটা কি, ঠিক আছে? এখন চলে আসি, এইটা হচ্ছে তোমার স্তম্ভ, এই পুরাটাই হচ্ছে তার স্তম্ভ, এই পুরাটা কি স্তম্ভ। আচ্ছা, পুরাটা যদি স্তম্ভ হয়ে থাকে তাহলে এই স্তম্ভটা কিসের তৈরি বলো দেখি, সবাই একটু বলো। বই সবার সামনে আছে না? স্তম্ভটা হচ্ছে ব্রাশ বা পিতলের একটা ফাঁপা নট, এটা হচ্ছে ব্রাশ বা পিতলের একটা ফাঁপা নট। ব্রাশ বা পিতলের কি ফাঁপা নট, ঠিক আছে? এটুকু ক্লিয়ার? এটা এটা পড়লেই হবে যে স্তম্ভটা কিসের তৈরি, এই স্তম্ভটা তৈরি হচ্ছে ব্রাশ বা পিতলের তৈরি হয়, ঠিক আছে? এটি করে কি, এটি এই যে বেদিটার মাঝখানে, ভালো করে বুঝো, এটা এই যে বেদিটার মাঝখানে, এই যে বেস বা বেদি, এই যে বেস এটার মাঝখানে এইগুলাকে সবগুলাকে ধরে রাখে, ঠিক আছে? এইগুলাকে সবগুলাকে ভালো করে ধরে রাখে। তো এইখানে এই যে স্তম্ভটার দুই পাশে, এই স্তম্ভ দুই পাশে দুইটা ধারক থাকে। আমি আবারও বলি, স্তম্ভের দুই পাশে দুইটা ধারক থাকে। স্তম্ভের দুই পাশে কয়টা ধারক থাকে? এই স্তম্ভটার দুই পাশে দুইটা ধারক থাকে, এর দুপাশে দুটি ধারক থাকে। আমি আবারও বলি, এটা হচ্ছে এর স্তম্ভ, এই স্তম্ভটার মাঝে একটা পয়েন্টার থাকবে, পয়েন্টারটা এখানে দেখা যাচ্ছে না। এটা দুই পাশে দুইটা ধারক থাকে, দুই পাশে দুইটা কি থাকে বলো দেখি, ধারক থাকবে, ঠিক আছে? এটুকু ক্লিয়ার হয়েছে সবার? কথা বলো না কেন তোমরা? সব্বা। আচ্ছা, দেখো, এরপরে চলে আসি তুলাদণ্ড বা বিম। বিম ও পাল্লা, তো এই তুলাদণ্ড বা বিম বা পাল্লা যেটা হয়, একটু চিন্তা করবা, এটাই হচ্ছে এই কলভঙ্গি ব্যালেন্সের প্রধান অংশ, এটা কি প্রধান অংশ, তুলাদণ্ড বিম বা পাল্লা প্রধান অংশ। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম পিতল দ্বারা তৈরি, ভালো করে বুঝবা। দুপাশে দুইটি মসৃণ অ্যাগেট পাথরে দুটি ফলক যুক্ত থাকে, এর দুপাশে কি থাকে ভালো করে বুঝবা, এর দুপাশে টোটাল তিনটি মসৃণ অ্যাগেট পাথর, অ্যাগেট পাথরে দুটি ফলক যুক্ত থাকে, যুক্ত থাকে। কেউ কেউ আসছে চলে গেছে, আমি বারবার বলি যে ক্লাস না করলে তুমি এটা কিছুই পারবা না,
তাহলে আমি আবারও বলি, এই তুলাদণ্ডটা হচ্ছে এই যে তোমার বিম বা পাল্লা, এটার প্রধান অংশ, এবং এটা তৈরি কিসের? অ্যালুমিনিয়াম বা পিতলের দ্বারা তৈরি। এর কয়টা মসৃণ? 3টা। অ্যাগেট পাথরের 2টি ফলকযুক্ত থাকে। এটুকু বোঝা গেছে? তোমরা কেউ কমেন্ট করো না কেন? আমি এটা বুঝি না। তোমরা কি এবার প্রথম অনলাইনে পড়তেছো? তোমরা কি এসএসসি তে অনলাইন পড়ো নাই? এসএসসি তে অনলাইন পড়ো নাই? বাবারে বাবা, তোমরা কেউ কথাই বলো না। এইভাবে বোরিং হয়ে যাবে ক্লাস করতে করতে। তাহলে প্রধান অংশ কি বলো দেখি? তুলাদণ্ড। তুলাদণ্ড বা বিম। তাহলে কলভঙ্গি ব্যালেন্সের প্রধান অংশ কি? তুলাদণ্ড বা বিম। ক্লিয়ার? এরপরে যেটা চলে আসি সেটা হচ্ছে রাইডার, মেইন জিনিস। তোমাদের এটা পড়তে হবে এবং এখান থেকে ম্যাথ আসবে। তো এই রাইডার কাকে বলে, বা রাইডার, বা এটাকে রাইডার বলতে আরোহীও বলা হয়। এটাকে বলা হয় আরোহী। আচ্ছা শোনো, অনলাইনে পড়ো নাই যেহেতু, অনলাইন হচ্ছে কিরকম জানো? অনলাইন তুমি যদি মজা নিতে পারো, অনলাইন বেস্ট, কারণ তোমার টাইম নষ্ট হচ্ছে না, তুমি সবকিছু বাসায় বসে বসে পাচ্ছ। কিন্তু অনলাইনে যদি তুমি দেখো যে তুমি বোর হয়ে যাচ্ছ, তুমি কথা বলতেছো না, টিচারের সাথে কথা শেয়ার করতেছো না, বুঝছো কিনা সেটা বলতেছো না, তো সবসময় কমেন্টের মধ্যে থাকবা। ঠিক আছে? আমি যা লিখতেছি সেটা তুমিও লেখো। তোমার লিখলে পড়া হয়ে যাবে। টাইপ করো, লিখো, পড়া হয়ে যাবে। টাইপ করো, লিখে, পড়া হয়ে যাবে। এটা একটু পড়ার সিস্টেম আছে, সিস্টেমেটিক ওয়েতে দেখাও। তো রাইডার কাকে বলে? প্রথমে আমরা এটা আসি। রাইডার হচ্ছে তোমার এক ধরনের একটা ধাতব পাত, বা ধাতব কি বলবো, যে পেঁচানো তার। এটা হচ্ছে, যদি বলি, এটা হচ্ছে পেঁচানো তার, এবং সেটা তৈরি হচ্ছে দেখা যায় যে প্লাটিনাম অথবা অ্যালুমিনিয়াম, প্লাটিনাম অথবা অ্যালুমিনিয়াম, মানে প্লাটিনাম এবং অ্যালুমিনিয়ামের তৈরি হয়। ঠিক আছে? এই পেঁচানো যে তারটা আছে, এটা 5 মিলিগ্রাম অথবা এটা 10 মিলিগ্রাম হতে পারে। 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম হতে পারে। এই 5 মিলিগ্রাম যেটা আছে, 5 মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করো। 5 × 10⁻³ গ্রাম, অথবা 10 × 10⁻³। তুমি যদি গ্রামে কনভার্ট করো তাহলে এই গ্রামেও হতে পারে। ঠিক আছে? এইটা হচ্ছে একটা পেঁচানো তার, এটার ওয়েট হচ্ছে 5 থেকে 10 মিলিগ্রাম, এবং তুমি গ্রামে কনভার্ট করো তাহলে এটা গ্রামে, এটা আসবে। অবশ্যই গ্রামে কনভার্ট করা শিখতে হবে, তাহলে এইটার প্রত্যেকটা জিনিস তুমি এখানে বুঝতে পারবে যে আসলে কোনগুলো কিভাবে আমি করতেছি। আমার কথা বুঝতে পারতেছো? রেহানা, রানু, আমার কথা শোনা যায়? আমার কথা শোনা যাচ্ছে না? এই যে পেঁচানো তার, এইটা আমি একটু দেখাবো যে এটা কিভাবে কি করা যায়। এটা করে কি, এটা একটা ধাতব শলাকার সাথে যুক্ত থাকে, মানে এরকম একটা ধাতব শলাকা থাকে। এখানে একটা তোমার 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রামের একটা তার যুক্ত থাকে। ঠিক আছে? এটা মনে করো 5 মিলিগ্রাম বা 5 মিলিগ্রামের একটা তার যুক্ত থাকে। এই যে এরকম একটা তার যুক্ত থাকে। এটাকে তুমি মুভ করাইতে পারবা, এটাকে এই পাশেও নিতে পারবা, এই পাশেও নিতে পারবা। ঠিক আছে? এইটা হচ্ছে রাইডার। ঠিক আছে? এটা কি? রাইডার। তো এখান থেকে যেটা হয় যে তোমার এটা যদি তুমি ডানে মুভ করাও তাহলে এটা এরকম হয়ে যাবে, আবার এটা বামে মুভ করাইলে তুমি এরকম হয়ে যাবে, মানে এটা যেখানে মুভ করাবা সেখান থেকে এরকম টাইপের এটা হয়ে যায়। আচ্ছা, আমরা আসতেছি, এটা কিভাবে কি সেট আপ করবো সেটা একটু দেখার চেষ্টা করবো, একটু বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে মেইন জিনিসটা হয়, এইটা দেখা যায় যে এই ধাতব যে তারটা, এই ধাতব তারটা তোমার এই যে একটা রাইডার বাহক, এটা এই যে একটা রাইডার বাহক থাকে, এটাকে বলা হয় রাইডার বাহক। রাইডার বাহক। ঠিক আছে? এই রাইডার বাহকের সাথে যুক্ত থাকে। ঠিক আছে? এটা হচ্ছে রাইডার বাহকের সাথে যুক্ত থাকে। তো এইটা করে কি, রাইডার বাহকটা একটু বোঝার চেষ্টা করবো এটার কাজ কি। তো
কিউটার সাহায্যে বক্স থেকে যখন তুমি ওজন নিবা, এটা রাইডার বাহকের সাহায্যে তুলাদণ্ডের শূন্য দাগে রেখে, এই যে তোমার এইটাকে কি করা হয়, শূন্য দাগে রেখে এইটা যে মেইন কাজটা, এটার কাজটা হচ্ছে তোমার ব্যালেন্সটাকে সমতা সাধন করা, ব্যালেন্সের সমতা সাধন করা। মানে ব্যালেন্সটা তোমার সমতায় আছে, শূন্য দাগে আছে কি নাই, সেটা তোমাকে সমতাটা সাধন করে নিতে হবে। তাহলে ব্যালেন্সের সমতা যদি সাধন করতে পারো, তাহলে সেটার জন্য আমার কি দরকার বলো দেখি, এই রাইডারটা দরকার। এইটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে রাইডারের কাজ কি বলো দেখি, ব্যালেন্সের সমতা সাধন করা। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? এইটুকু বোঝা গেছে? তাহলে রাইডার কি বলো দেখি, রাইডার হচ্ছে একটা পেঁচানো তার, অ্যালুমিনিয়াম বা প্লাটিনামের পেঁচানো তার, সেটার ওজন থাকে হচ্ছে 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম, এবং এটা যে মেইন কাজটা, রাইডারটা ব্যালেন্সের সমতাটা সাধন করা। এখন চলে আসি, এই রাইডারটা থেকে আমরা পাই একটা রাইডার ধ্রুবক। ভালো করে রাইডার থেকে আমরা কি পাবো, একটা রাইডার ধ্রুবক। এই রাইডারটাকে দেখা যায়, একটু বোঝার চেষ্টা করো, এই রাইডারটাকে এই যে 1 ঘর সরাইলা, 2 ঘর সরাইলা, 3 ঘর সরাইলা, 4 ঘর সরাইলা, 5 ঘর সরাইলা, 6 ঘর সরাইলা, এই ছড়ানোর সাথে সাথে ভরের যে পরিবর্তনটা হয়, সেটাই হচ্ছে রাইডার ধ্রুবক। রাইডারটাকে 1 ঘর সরাইতে হয়, 2 ঘর সরাইতে হয়, ব্যালেন্স সমতা সাধন করার জন্য এই রাইডারটাকে সরানো, আগানো পিছানো করানো হয়, ঠিক আছে? তো যেটা কথা হচ্ছে, রাইডার ধ্রুবক, তো রাইডারকে 1 ঘর সরানোর জন্য যে পরিমাণ ভরের পরিবর্তন হয়, তাকে ওই ব্যালেন্সে রাইডার ধ্রুবক বলে। তাহলে আবারও বলি, এই যে রাইডারটা তুমি দেখতেছো, এই রাইডারটাকে তুমি 1 ঘর সরাবা, এই রাইডারটাকে 1 ঘর সরাবা। এই যে 1 ঘর সরানোর পর তুমি যে জিনিসটা মাপতেছো বা দ্রব্যটা মাপতেছো, এই যে দ্রব্যটা মাপতেছো এই পাল্লায়, এইটার যে ভরের যে পরিবর্তনটা হচ্ছে, সেটাই হচ্ছে রাইডার ধ্রুবক। ওই পরিমাপের যে ভরের পরিবর্তন হয়, সেটাকে রাইডার ধ্রুবক বলা হয়। এই রাইডার ধ্রুবক নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা। তো রাইডার ধ্রুবক ইকুয়াল টু 2 ইন্টু রাইডারের ভর বাই মোট দাগ সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে রাইডার ধ্রুবকের নির্ণয়। এখন বলতে পারো ভাই 2 ইন্টু কেন রাইডারের ভর? আচ্ছা, এইখানে একটা বেসিক জিনিস আমি একটু দেখাই। যখন তুমি রাইডারটাকে বামে রাখবা, দেখো, যখন তুমি রাইডারটাকে বামে রাখবা, তার মানে রাইডারটা আমার এরকম টাইপের হয়ে যাচ্ছে। আমার টোটাল ব্যালেন্সটা এরকম হবে কিনা বলো দেখি। মনে করো রাইডারটাকে আমি এই সাইডে রাখলাম, তাহলে একটু বেঁকে যাবে। এখন এই যে সমতা সাধন করব, এই জায়গায় একটা স্ক্রু থাকে, এই স্ক্রুটা ঘুরায় এই 5 মিলিগ্রাম ভর যদি দাও, এই স্ক্রুটা ঘুরায় এই 5 মিলিগ্রামের ভরের সমতুল্য ভর এখানে প্রয়োগ করবে। 5 মিলিগ্রামের সমতুল্য ভর প্রয়োগ হইলো, তাহলে আমার যে ব্যালেন্সটা সমতা সাধনের জন্য কত মিলিগ্রাম রাখলো, এখানে 5 মিলিগ্রাম তো আমি দিছিলাম, আর এখানে স্ক্রু দিয়ে আমি দিছি 5 মিলিগ্রাম। তাহলে টোটাল আমার কত মিলিগ্রাম লাগলো বলো দেখি, এই ব্যালেন্সটা সমতা সাধনের জন্য এই আমার টোটাল মিলিগ্রাম রাখলো হচ্ছে 10 মিলিগ্রাম। এই 10 মিলিগ্রাম যদি তুমি সমতা সাধন করার জন্য ইউজ করো, দ্যাটস ওয়াই এই জায়গাটাতে আমরা ইউজ করছি 2।
2 ইন্টু রাইট হ্যান্ডের ভর অথবা রাইট হ্যান্ডের ভর প্লাস রাইট হ্যান্ডের ভর। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা দেখো, এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা দেখো। এটুকু ক্লিয়ার হয়েছে দেখো, এটুকু বুঝছো? এটা কিন্তু বুঝতে হবে কেন 2 দেওয়া হলো এখানে, কেন 2 দেওয়া হলো, কেন, কথা বোঝা গেছে? আচ্ছা আমরা শেষ করব, খুব বেশিক্ষণ আর কন্টিনিউ করব না। তাহলে এইটা হচ্ছে রাইডারের ভর। যখন দেখবা যখন শূন্য দাগ মাঝখানে থাকবে না, যখন শূন্য দাগটা মাঝে থাকবে, যখন শূন্য দাগটা মাঝে থাকবে মানে সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে যখন শূন্য দাগটা মাঝে থাকবে তার মানে রাইডারের ভর, তখন তো আমরা 2 মানে সমতা ইয়ে করতে হবে না। রাইডারের ভর বাই মোট দাগ, এটা হচ্ছে যখন শূন্য মাঝে থাকবে থাকবে সরি, কারণ যখন শূন্যটা মাঝেই থাকতেছে তার মানে আমার ব্যালেন্সটা সমতা সমাধান করা। যখন শূন্যটা দেখতেছি আমি মাঝেই থাকতেছে তখন এই পাশেও আমার সমতা সাধন, এই পাশেও সমতা সাধন। দ্যাটস ওয়াই এই জায়গায় আর কোনো আমার স্ক্রু দিয়ে অদৃশ্য কোনো কিছু এখানে দেয়া লাগতেছে না। এই জায়গায় যেমন আমি এখানে স্ক্রু দিয়ে 5 মিলিগ্রামের মতো তোমার ভর অ্যাড করছিলাম, তখন এটা করা লাগতেছে না। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আজকের মতো দাইন, আমার পরীক্ষা আছে, আমি 1 ঘন্টা পড়াইছি এই মেলা। তো এখন কথা হচ্ছে যে পড়াটা বোঝা গেছে? দেখো পড়া বোঝা গেছে?